দর্শক, আমরা আবারও হাজির হয়েছি চ্যানেলে অনলাইনের কথাবার্তা অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে অনেক দিন পর মিরপুরের হোম অফ ক্রিকেট আবারও মেতে উঠবে দর্শকদের আনাগোনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ দিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে এবং এরই মধ্যে গতকাল ওয়ানডে স্কোয়াডের 18 জনের স্কোয়াডও ঘোষণা করেছে। তো আজকে আমরা সেই ক্রিকেট নিয়ে কথা বলবো, বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হতে পারে এই সিরিজ। তবে শুধু ক্রিকেট না, তার সঙ্গে কিন্তু আজকে গানও থাকবে, যে কারণে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, একজন ক্রিকেটার এবং একজন সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মার্লিন এবং আমাদের সঙ্গে আছেন নারী ক্রিকেটার সাথীরা জাকির জেসি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আমরা তো প্রতিদিনই কথা বলি, কোনো না কোনো অতিথি থাকে। তো আজকে আসলে ক্রিকেটার জেসি আপনি আছেন। গতকালই বলছিলাম যে স্কোয়াড ঘোষণা করেছে, অনেক দিন পর মিরপুরে হোম অফ ক্রিকেট আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। ওয়ানডে দলে যে সাবেক অধিনায়ক মাশরাফি নেই, অনেক আসলে হিসেব নিকেশ আছে এই সিরিজ নিয়ে। তো আপনি একদম শুরুতে বলুন যে স্কোয়াডটা কেমন হলো, আপনার কি এক্সপেকটেশন? স্কোয়াডটা তো আমরা দেখেছি যে 3 জন নতুন রয়েছে 18 জনের স্কোয়াডে। যদিও এখনও জানি না যে প্লেইং 11-এ তাদের সুযোগ হবে কিনা। মাশরাফি না থাকাটা সবাই একটু হতাশ হয়েছে, কারণ আমরা যারাই আসলে সবাই খেলা ভালোবাসে, বাংলাদেশের সবাই মাশরাফিকে ভালোবাসে। তো মাশরাফির খেলাটা ক্যাপ্টেন হিসেবে তিনি থাকবেন না আমরা আগেই জানি, অবসর নিয়েছেন। কিন্তু মানে প্লেয়ার হিসেবে অনেকেই হয়তো বা চাইছিলেন যে মাশরাফি থাকবেন কিনা। তো এটা একটু সবার মন খারাপ, বাট তারপরও সব কিছুকে ছাপিয়ে কিন্তু সিলেক্টররা বলেছেন যে নতুনদের সুযোগ করে দিতে হবে এবং সেটার সাথে মাশরাফি একেবারেই একমত। সেই ক্ষেত্রে কিন্তু 3 জন নতুন প্লেয়ার সুযোগ পেয়েছেন, তারা যদি খেলতে পারে সেটা এক ধরনের হবে। আর আমরা জানি যে সাকিব আল হাসান আবারও কামব্যাক করেছেন, সেটা সব থেকে বড় খবর বাংলাদেশের জন্য। আরও একটা ব্যাপার যে মানে করোনার পরে এত দীর্ঘ সময় পরে কিন্তু আমরা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখতে যাচ্ছি। তো সবাই খুব মুখিয়ে রয়েছে এই ম্যাচগুলোর জন্য। মোট কথা হলো যে মানে ক্রিকেট প্রাণ ফিরে পেতে যাচ্ছে। হ্যাঁ, করোনাকালীন সময় হয়তো আমাদের ডোমেস্টিক কয়েকটা টুর্নামেন্ট হচ্ছে এবং সারা বিশ্বেই আমরা দেখেছি যে টেস্ট সিরিজ বিশ্বে হচ্ছে, কিন্তু এরপরও আমাদের জন্য আসলে সত্যিই স্পেশাল। কিন্তু জেসি, আপনি বলছিলেন যে 3 জন নতুন ক্রিকেটার। আমরা যদি দেখি যে মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম, তারা তো অবশ্যই বিসিবির তো নিজস্ব পদ্ধতি আছে, তারা প্লেয়ারদেরকে একদম তৃণমূল থেকে তাদেরকে টেক কেয়ার করছে। শরীফুল কিন্তু দেখেছি যে আন্ডার 19-এ বেশ ভালো করেছে। তো 3 জনকে নিয়ে যদি আপনি আপনার কথা বলেন, একটু দর্শকদের একটু বলেন যে 3 জন আসলে কেমন করেছে, ফিউচারে কেমন করতে পারে। আমরা কিন্তু দেখেছি যে এর আগের খেলাগুলোতে 3 জন প্লেয়ারই কিন্তু ভালো করেছে, বিশেষ করে 2 জন পেসার থাকার একটা কারণ যে মাশরাফি কিন্তু নেই। তো এই মাশরাফি যেখানে নেই সেখানে একজন নতুন পেসার আশা করা যায় যে 2 জনের মধ্যে একজন হয়তো বা প্লেইং 11-এ খেলবে। সেক্ষেত্রে শরীফুল হতে পারে বা ভাঁদিও হতে পারে, সেটা বলা যায় না। বাট মেহেদী হাসানও কিন্তু খুব ভালো খেলেছেন, আমরা দেখেছি এর আগের ম্যাচগুলো। হ্যাঁ, বিপিএল থেকে শুরু করে এর আগে দুটো যে টুর্নামেন্ট হলো সবগুলোতেই ভালো করেছে। সো এভাবেই যদি নতুন প্লেয়ারদের একটু করে সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় যে খুব ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজ টিমটার কথা যদি বলি, একেবারেই নতুন টিম, মানে সবাই নতুন প্লেয়ারদের অলমোস্ট সুযোগ দিচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশও আমার মনে হয় যে এই সিরিজটা একটু সুযোগ নেবেন যে নতুন প্লেয়ারদেরকে কোথায় খেলাতে পারে। পেসারে তো একজন পেস বোলিংয়ে জায়গা রয়েছে, ব্যাটিংয়েও যদি সুযোগ দেয় মন্দ হবে না। কিন্তু মাশরাফির কথা তো আসবেই, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করতে হলে মাশরাফির কথা আসবেই। আর অনুষ্ঠান শুরুর আগে কিন্তু আমরা আমাদের যে সঙ্গীত শিল্পী মার্লিন বলছিলেন যে তার প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা। এটা তো খুব সিম্পল একটা বিষয় যে মাশরাফির যে পার্সোনালিটি, মানে ব্যক্তি মাশরাফির প্রতি আমরা অনেক বেশি অ্যাডিক্ট, এটা আমি বলতে চাচ্ছিলাম। যে ডেফিনেটলি তার গুণের জায়গা, যে সে তার খেলার জায়গা, তার ক্যাপ্টেন্সি, কিন্তু ব্যক্তি মাশরাফি, সেই জন্যই কিন্তু তার জনপ্রিয়তা এত বেশি। আমি ঠিক ওই কথাটাই বলতে চাচ্ছিলাম। আপু যেটা বলছিল যে মাশরাফি নেই, এই জিনিসটা আসলে খুব কষ্ট। অবশ্যই মাশরাফি মানে ক্রিকেট হলে যেমন মাশরাফি, মাশরাফি থাকলেই যেমন ক্রিকেট, তেমনি এরকম সঙ্গীত শিল্পী থাকলে গান ছাড়া তো হতে পারে না, ঠিক না? তো একটা গান শুনবো আমরা তো অন্তর পরিচয়টা দেওয়া হয়নি, আমাদের দর্শককে জানিয়ে রাখি যে আমাদের গিটারিস্ট হিসেবে আছে অন্তু, খুব ভালো গিটার বাজায়। কিন্তু শুধু গিটারিস্ট না, আমার মনে হচ্ছে খুব শীঘ্রই ভালো মিউজিক কম্পোজার, সুরকার, গীতিকার, সবকিছু। মানে নেক্সট কোনো প্রোগ্রামে দেখবেন যে আত্মপ্রকাশ করছে, মানে সেরকম একটা ব্যাপার। অবশ্যই আমরা হয়তোবা পরের প্রোগ্রামে অন্তু গান গাবে। রাহুল দাদা তো জানেন যে হ্যাঁ, আমি তো জানি, মানে খুবই প্রমিজিং সিঙ্গার এবং আর্টিস্ট। তো একটা গান শুনে ফেলি আমরা।
চলো অন্তু কর্ড দাও, গাই। যে গানটা গাইবো ভীষণ ভীষণ প্রিয় সঞ্জীব চৌধুরীর কথা, সুর বাপা মজুমদার, সবারই প্রিয় এই গানটা, সবার। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, নিয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না জানে সরাল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না না জানে হারাল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। আমি তোমাকে বলে দেব কি যে একাদের ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। দারুণ লাগলো সঞ্জীবদার মানে গান। মানে একটু স্মৃতিচারণ করি। সঞ্জীবদা, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের, সঞ্জীবদা একই বিভাগের ছিলেন, তো তার সাথে আসলে অনেক স্মৃতি রয়েছে। খুবই গুণী শিল্পী ছিলেন, সাংবাদিকতাও কিন্তু করতেন। আমার যতদূর মনে আছে যে আমি ইন্ডাস্ট্রিতে প্রফেশনালি কাজ করার আগেই উনি মারা গেছেন। হ্যাঁ, মানে ওনার মেয়ের নাম খুব সম্ভবত কিংবদন্তি। তো সঞ্জীবদার প্রতি শ্রদ্ধা, তার পরিবারের জন্য আমাদের শুভকামনা। সেই ওনার আসলে আত্মার শান্তি পাক এবং এভাবেই ওনার চমৎকার কথাগুলোর মাধ্যমে উনি বেঁচে থাকুক আমাদের মাঝে। কিছুদিন আগেই সঞ্জীবদার জন্মদিন গিয়েছে, তো আমরা শুভকামনা জানাচ্ছি। একই সঙ্গে আসলে মনে পড়ছে এই করোনাকালে কিন্তু আমরা অনেক মানে প্রতিটা অঙ্গনেরই কিন্তু অনেক মানুষকে হারিয়েছি। গুণী এবং কাছের মানুষকে আমরা হারিয়েছি। তো সবার আত্মার জন্য আমাদের প্রার্থনা এবং সবার পরিবার ভালো থাকুক। জেসি, আবারও ক্রিকেটে ফিরতে হচ্ছে, যেহেতু এর আগে মাশরাফিকে নিয়ে কথা হচ্ছিল। আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অনেক বড় একটা আবেগের নাম মাশরাফি বিন মুর্তজা। এটা যেমন সত্যি, কিন্তু এটাও সত্যি তো কেউই তো আর মানে সারা জীবন খেলতে পারবে না, এবং একটা নির্দিষ্ট বয়সের পরে তার অবসরে যেতে হবে। একই সঙ্গে নতুনের জন্য কিন্তু জায়গাও ছেড়ে দিতে হবে। আর ক্রিকেট বোর্ডগুলোরও তো বিভিন্ন পরিকল্পনা থাকে, যে আগামী বিশ্বকাপ নিয়ে 3 বছর 4 বছর পরে আমাদের একটা পরিকল্পনা থাকে। তো অবশ্যই। এবং রাহুল ভাই যেটা বলছিলেন যে নতুনদের সুযোগ করে দেওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে নেক্সট বিশ্বকাপ। আমরা কিন্তু প্রত্যেকটা দেশকেই দেখেছি যে আমরা লাস্ট বিশ্বকাপটা কত কাছাকাছি গিয়েছি, কত ভালো পারফরমেন্স করেছি। মনে হচ্ছে যে একটু যদি 140-এর উপরে একটা দুটো পেসার থাকতো আমরা হয়তো বা জিতে যেতাম, আমরা হয়তো বা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এভাবে খেলতাম। তো এই চিন্তা ভাবনাগুলো থেকে আমার মনে হয় যে এই নতুন পেসারদের যে ইনক্লুড করা হয়েছে দলে, তাদেরকে যদি এখন থেকে
প্র্যাকটিস করানো হয় এবং দলে রেগুলার খেলানো হয় বড় বড় দলগুলোর সাথে, তাহলে আমার মনে হয় যে নেক্সট বিশ্বকাপে আমাদের জন্য ভালো কিছু হবে। এবং সব কিছু দেখেন আমরা আন্ডার-19 বিশ্বকাপটা কীভাবে জিতেছি, খুব ভালো একটা প্ল্যানিং, কিন্তু এই যে আন্ডার-19 টিমটা দীর্ঘ সময় একসাথে প্র্যাকটিস করেছে, 2 বছর 3 বছর, অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, অনেক জায়গায় গিয়ে খেলেছে, এবং যেই আসলে তারা কিন্তু সাউথ আফ্রিকায় যেহেতু খেলেছে, তার আগে কিন্তু ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, বিভিন্ন জায়গায় ট্যুর করেছে, এবং এই যে একটা প্ল্যানিং 3-4 বছরে, সেই প্ল্যানিংটার কিন্তু রেজাল্ট আমরা পেয়েছি আন্ডার-19 বিশ্বকাপ। তো সেরকম যদি আমরা এখন থেকে প্ল্যানিংটা মানে বিশ্বকাপ নিয়ে করে ক্রিকেট বোর্ড, আমার মনে হয় যে নেক্সট বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ থাকবে। হ্যাঁ, মানে এটা তো অবশ্যই। এরপরেও আমরা জানি যে 3টি ওয়ানডে এবং 2টি টেস্ট হবে। টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা যে সর্বশেষ র্যাঙ্কিং আপনি তো দেখেছেন, আমরা একদম সবার তলানিতে, এমনকি আফগানিস্তানের নিচেও। কিন্তু ওয়ানডেতে কিন্তু আমরা T20 কিংবা টেস্টের চেয়ে মানে দেখেছি যে ওয়ানডে কিন্তু বাংলাদেশ সবসময় ওই দুটোর চেয়ে বেশি শক্তিশালী দল। আবার ওয়েস্ট ইন্ডিজ একটু আমরা দুর্বল, মানে নতুন দুর্বল বলা ঠিক হবে না, নতুনদের প্রাধান্য দিয়ে একটি দল পাঠিয়েছে। সেই ক্ষেত্রে তো আমরা স্পষ্টত বলতে পারি যে আমরাই ফেভারিট। না, অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের এই দলটার কাছে আমরাই ফেভারিট। আবার দেখেন, ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল আনপ্রেডিক্টেবল, মানে সবসময় যদি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল থেকে শুরু করে বেস্ট প্লেয়াররা থাকে, তারপরেও দেখা গেল যে ওয়েস্ট ইন্ডিজ একটা মানে নর্মাল টিমের সাথে হেরে গেল। আবার দেখা গেল যে নতুন প্লেয়ার, কারণ তাদের যে শক্তিমত্তা রয়েছে, তাদের যে বড় বড় হিট রয়েছে, সেই জায়গায় আমরা পিছিয়ে যাই, বিশেষ করে T20-তে। বাট ওয়ানডেতে আমাদের কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো, হ্যাঁ, আমরা 3টা ফরম্যাটে যদি কম্পেয়ার করি, অবশ্যই বাংলাদেশ ওয়ানডেতে অনেক ভালো করেছে অন্যান্য দলের তুলনায়। এবং ওয়ানডেতে এমন একটা শক্তি বাংলাদেশ হয়েছে যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশের সাথে খেলার আগে ওয়ানডে চিন্তা করে, বাট সেটা আবার T20 টেস্টের সময় চিন্তা করে না। বিশেষ করে আমরা আফগানিস্তানের সাথেও যখন টেস্টে হেরে গেছি, তারপর আমাদের মনে হয় যে টেস্টে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। সেটাকে আমার মনে হয় গুছিয়ে নেওয়ার খুব ভালো সুযোগ, যে আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে, ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট টিমটা আমাদের থেকে পিছিয়ে রয়েছে, বা ওয়ানডে টিমটা বাংলাদেশের এই টিমের যে বড় বড় প্লেয়াররা রয়েছে, তাদের নামের পিছনে, মানে তাদের নামের তুলনায় আসলে অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা ফেভারিট, এবং কন্ডিশন আমাদের মিরপুর স্টেডিয়াম, আমরা বহুদিন এখানে খেলেছি। চিটাগং তো আমাদের ফেভারিট একটা ভেন্যু, আমরা জানি যে ওখানে খুব ভালো রান হয়। সব কিছু মিলে বাংলাদেশই ফেভারিট। আমার মনে হয় যে এই যে দীর্ঘ সময় ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বাংলাদেশ মানে দূরে ছিল, সেটাকে খুব ভালোভাবে আমরা পজিটিভ কিছু দিয়ে কামব্যাক করতে যাচ্ছি। হ্যাঁ, আর ক্রিকেট ইতিহাস কিংবা ক্রিকেটের প্রকৃতি যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখেছি যে হোম টিম সবসময় অ্যাডভান্টেজ পায়, সেটা উপমহাদেশ হোক, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের যেমন সিম উইকেট করে তারা অ্যাডভান্টেজ পায় বাউন্সার মেরে কিংবা খুব পেস। ইন্ডিয়া কিংবা উপমহাদেশে যেরকম একটু স্পিনিং ট্র্যাক করে, এটা তো নিশ্চয়ই আমাদের সেই ধরনের একটু সুবিধা তো আমাদের পাওয়ার কথাই, বিশেষ করে টেস্টের ক্ষেত্রে। না, অবশ্যই সেই সুযোগ তো সবসময় হোম টিম নেয়, বাংলাদেশ একটু বেশিই নেয়। কারণ আমরা এর আগে দেখেছি যে মানে ওয়েস্ট ইন্ডিজ টিম আমরা যদি এক কথায় দেখি, পেসার, মানে ওরা ডেফিনেটলি ওরা হচ্ছে পেস বোলিং অ্যাটাকটা খুব ভালোবাসে। বাট বাংলাদেশ যদি দেখি, আমরা একটু স্পিন বোলারদের খেলাতে ভালোবাসে, সেই হিসেবে আমরা সবসময় দেখেছি যে স্পিন অ্যাটাক একটা, এরকম স্পিন বোলারদের যেখানে সুবিধা হয় সেই ধরনের একটা উইকেট করা হয় বাংলাদেশে। সো এরকম যদি উইকেট করে, সেটা আফগানিস্তানের সাথে করতে গিয়ে আমরা ধরা পড়েছিলাম, কারণ আফগানিস্তানের স্পিনাররা কিন্তু খুব ভালো ছিল। বাট ওয়েস্ট ইন্ডিজের সাথে আমার মনে হয় যে এই ধরনের যদি কোনো প্ল্যানিং থাকে, সেটা সবসময়ই ভালো হবে। বিশেষ করে সাকিব দলে ফিরেছে, সবাই আছে, ভালো ভালো স্পিনার রয়েছে, তো হোম টিমের তো একটা অ্যাডভান্টেজ থাকে। সো আপনি যদি ফেভারিট বলেন বা কাকে এগিয়ে রাখবো, অবশ্যই আমি বাংলাদেশকে 90% এগিয়ে রাখবো এই সিরিজটায়। মার্লিন, আপনি তো খুব হাসছিলেন। হাসছি এই জন্য যে ওই যে আমি যেটা বলছিলাম অফ ট্র্যাকে, যে মানে এই গেম নিয়ে আমার মাথা ব্যথাটা শুধু এইখানেই, যে স্টেডিয়ামে লাইট জ্বলতেছে কিনা, কারণ আমার বাসা তো সামনে, মানে স্টেডিয়ামে লাইট না জ্বললে আমার জীবনটা অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, তো আমার টার্গেটই থাকে এই বাংলাদেশ ভালো খেলবে, তো এই লেডি টিম কি অবস্থা, খালি এইটুকুই জানাবে, আর সারাদিনই আমি গানে। তো আবেগের জায়গা যে বাংলাদেশ 90% ভালো খেলবে, এটা হচ্ছে আমার আর আপনার আবেগের এক জায়গা হয়ে গেছে। না, এটা তো সবারই আসলে, আমরা আসলে নিজের দেশ যখন খেলে তখন তো আসলে, আমি যতটুকু ক্রিকেট তো আমি বুঝি না, কিন্তু আমার যা মনে হয় যে ক্রিকেট খেলাটা আসলে আনসার্টেন, মানে যখন তখন গুটি ঘুরে যায়, যে হেরে যাচ্ছে মানে আর কোনো সম্ভাবনা নাই, কিন্তু একটা চালেই ব্যাপারটা এরকম মনে হয় আমার কাছে। জেসি আপু কি বলেন? অবশ্যই অবশ্যই, সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সব গেম হ্যাঁ, কিন্তু এরকম। কেউ আসলে খেলার আগে বলতে পারে না যে কি হতে যাচ্ছে। সো এটা
সব খেলাগুলোই এরকম। বাট গানে তো আমরা বলতেই পারি, আপনি আগে থেকে রেডি করেছেন এরপরে কি গান গাবেন অনেকক্ষণ আমরা কথা বলেছি আরেকটা গানের সময় রাহুল ভাই। যেটা তো আমাদের চারজনের মেকআপ রুমের আলাপ ছিল। তো মানে আপনি বলেন যে ক্রিকেট কম বুঝেন, ক্রিকেট কম বুঝলে আমাদের কোনো সমস্যা নেই। ক্রিকেট যিনি খেলেন এবং ভালো সেটাই তো, বুঝেন আমি তিনি তো ক্রিকেট আছেন। বোদ্ধা না, ক্রিকেট বোদ্ধা হচ্ছে জেসি আপু, আমি শুধু হুহা। So, আমরা আপনার কাছে গান শুনতে পারি। হ্যাঁ চলো অন্তু, আমরা আমাদের কাজটা করি। গীতিময় সেদিন গাই। গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া রইলো না, গীতিময় সেদিন চিরদিন বুঝিয়া রইলো না, আবেশে রাঙা পাখি উড়ে সে গেল নাকি, আবেশে রাঙা পাখি উড়ে সে গেল নাকি, সে কথা জানা হলো না, গীতিময় সেই দিন চিরদিন বুঝিয়া রইলো না। দিন যায় কথা জেগে থাকে, মন তারে কাছে ধরে রাখে, দিন যায় কথা জেগে থাকে, মন তারে কাছে ধরে রাখে, কখনো বসন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত কখনো শ্রাবণ, কেন যে এত ছলনা, গীতিময় সেই দিন চিরদিন বুঝিয়া রইলো না। যত তুমি হও অভিমানী, ভেতরে দুয়ার খোলা জানি, যত তুমি হও অভিমানী, ভেতরে দুয়ার খোলা জানি, চোখেরই ভাষায় আজকে না হয়, চোখেরই ভাষায় আজকে না হয়, মনেরই কথা বলো না, গীতিময় সেই দিন চিরদিন বুঝিয়া রইলো না, গীতিময় সেই দিন চিরদিন বুঝিয়া রইলো না, গীতিময় সেই দিন চিরদিন বুঝিয়া রইলো না। থ্যাংক ইউ অন্তু। বাহ, আসলে মানে আমরা ভুলেই গিয়েছিলাম না যে আমরা কোনো অনুষ্ঠান করছি গানের বিপদ আবহে, সংকেত। গানের আমেজে। অন্তু খুব সুন্দর বাজিয়েছেন আর আপনি তো ভালো গিয়েছেন। তো গান হলো, আবারও জেসি ক্রিকেট নিয়েই কথা বলতে হবে, যেহেতু টেস্ট ক্রিকেট নিয়ে বলছিলেন আমাদের অবস্থা। এবার একটু বিশ্বের অন্য টেস্টগুলো যে হচ্ছে, ভারত অস্ট্রেলিয়া পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে বোধহয় হোয়াইট ওয়াশ হলো, এবং ইংল্যান্ড শ্রীলঙ্কারটা চলছে। বিশেষ করে আমরা দেখলাম যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ কিন্তু বেশ জমে গেছে। বেশ জমে গেছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, মানে ইন্ডিয়ার লাস্ট কিছু দিন খেলা যখন দেখছিলাম, খেলা দেখার থেকে বেশি উপভোগ করে আমার মনে হয় যে সবাই ফেসবুকে স্ট্যাটাস দেয় যখন ইন্ডিয়া, আমি জানি না, মানে অনেকে খুব কোড ওয়ার্ড ইউজ করে যে ইন্ডিয়া এরকম খেলছে এরকম খেলছে, তাদের খুব ভালো লাগছে। আমি জানি না
যে মানে তাদের ভালো লাগার কি আছে। ইন্ডিয়ার সাথে তো আমরা জানি যে একটা মানে বিশ্বকাপ থেকে একটা শত্রুতা আমাদের মনে হয় যে মনে মনে চলে আসছে, সেটা কিনা। তবে ভারত আসলে যেভাবে খেলার কথা সেই হিসেবে কিন্তু লাস্ট কিছুদিন ধরে খেলছিল না, লাস্ট এর আগে সিরিজটার কথা যদি বলি, বাট সেখান থেকে খুব ভালো কামব্যাক করেছে। আর সব কিছু চাপিয়ে আমরা দেখেছি যে মানে আইপিএল থেকে মানে আইপিএলে কেমন খেলা হয়েছে, সেখান থেকে আবার গিয়ে টেস্ট খেলছে, আবার গিয়ে ওয়ান ডে খেলছে, এবং টেস্টে আমরা কিছুদিন আগে দেখেছি যে একটা রেকর্ডও করেছে যে খুব কম রানে অল আউট হয়ে গেছে ভারত, যেটা হয়তো মানে কেউ কখনো চিন্তাও করতে পারে না যে ইন্ডিয়ার মতো একটা টিম এত কম রানে অল আউট হয়ে যাবে। সো অনেক কিছুই কিন্তু আসলে এই করোনার মাঝে হচ্ছে। তবে সবথেকে ইম্পর্টেন্ট যেটা যে খেলা চলছে, প্রত্যেকটা দেশের খেলা চলছে, যেটা বাংলাদেশে চলছিল না, ইন্টারন্যাশনাল ম্যাচ, সেটা কিন্তু আসলে শুরু হচ্ছে। আর আপনি যত যাই হোক না কেন মানে এত সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলা আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা হওয়ার কথা ছিল, বাংলাদেশ টিম হোটেলে উঠে গেছে, তাদের সুরক্ষা কবলে ঢুকানো হয়েছে, কিন্তু তারপরে কিন্তু শ্রীলঙ্কা মাঝখানে না করে দিয়েছিল। আবারও যেটা শুনছি যে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজের পর আবার হয়তো বা শ্রীলঙ্কা সিরিজটা হতে পারে। তো বাংলাদেশের জন্য যতই আপনি ঘরোয়া লিগ খেলেন না কেন, আপনি কিন্তু ইন্টারন্যাশনাল খেলাটা খুবই জরুরি, খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে যেহেতু ইন্টারন্যাশনাল খেলায় আমরা ঢুকে যাচ্ছি এবং ওয়েস্ট ইন্ডিজের এই নতুন দলটার সাথে খেলার সুযোগ পাচ্ছি, সো আমার মনে হয় যে আমাদের র্যাঙ্কিংয়ে যে অবস্থা সেখান থেকে একটু কামব্যাক করা বা কনফিডেন্স লেভেলটা আমাদের খুব একটা ভালো কিন্তু ছিল না, বিশেষ করে টেস্টে। এবং এই দুটো টেস্টে যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি, ভালো রেজাল্ট বলতে আমি জয়ের কথাই বলবো, আসলে ড্রটা আমি রেজাল্ট হিসেবে সেরকম দেখি না, হয় জিতবো নয় হারবো। ড্র যদিও টেস্টের একটা পার্ট, তারপর আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের এই দলটার সাথে একটা সুযোগ রয়েছে বাংলাদেশের। আমার মনে হয় খুব ভালো কনফিডেন্সটা যদি আমরা গ্যাদার করতে পারি এই সিরিজটা থেকে, নেক্সট সিরিজগুলোর জন্য বাংলাদেশ অনেক ভালো হবে। আরেকটা ব্যাপার যেটা যে সাকিব কিন্তু 1 বছর পরে খেলায় এসে আমরা দেখেছি ঘরোয়া লিগগুলোতে খুব ভালো করতে পারেনি, মানে আমরা বুঝতে পারছি যে সে ট্রাই করছে, ভালো করতে পারেনি, কিন্তু সাকিব এমন একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, যখন জ্বলে ওঠার দরকার তখন কিন্তু ঠিকই জ্বলে ওঠে। তো আশা করছি যে সেটা নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ও মানে আমরাও মানে মাঝে মাঝে আমরা যখন ক্রিকেট নিয়ে আড্ডা হয় তখন মানে সাকিবকে আপনি যেভাবে বললেন এইভাবেই বলা হয় যে ও সময় মতো জ্বলে উঠতে জানে এবং মানে একদম রিয়েল ফাইটার আর কি। তো যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজের কথা হচ্ছিল, একদম সর্বনিম্ন মানে অল আউট হলো বিরাট কোহলি, তার যেহেতু সন্তান সম্ভবা ছিলেন তার স্ত্রী আনুশকা শর্মা, কিন্তু এর মধ্যে তো মেয়ে হয়েছে, সে একদম বাকি 3টা টেস্টের জন্য ছুটি নিয়ে নিল, আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন হলো। ওই এর পরের টেস্টে কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ালো। একে তো নিয়মিত অধিনায়ক এবং এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান নেই, এর আগে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে, এটাও কিন্তু মানে বলা হচ্ছে যে একটা দারুণ কামব্যাক। আবার 42 না 43 ওভার পর্যন্ত আশ্বিন হারিয়ে খেলে থার্ড টেস্টে যেটা ড্র করলো, হ্যাঁ, হনুমান বিহারী এবং অশ্বিন। এবং এরপরে আজকে আমি দেখলাম যে শাহিদ আফ্রিদির একটি মন্তব্য যে ইন্ডিয়ায় কিন্তু অনেক রেগুলার প্লেয়ার নেই, ইনজুরিতে পড়েছে, আশ্বিন তো এই টেস্ট খেলতে পারছে না, জাদেজা, কিন্তু এরপরও নতুনরা খুব ভালো করছে। এবং আফ্রিদি বলেছে যে সে পাকিস্তানের কথা বলেছে, কিন্তু প্রত্যেকটা দেশের সাবেক ক্রিকেটারদের অনেক ভালো ভূমিকা হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড একাডেমির পরিচালক বোধ এখন রাহুল দ্রাবিড়, সে দীর্ঘদিন ধরে এই কাজটা করছে, যার কারণে ইয়াং প্লেয়ার খুব ভালো বের হচ্ছে বলছে। অবশ্যই দেখেন ভারতের ক্রিকেটের ইতিহাসটা আসলে ওদের ওখান থেকে ভালো প্লেয়ার বের হবেই। এটা ভাগ্য ভালো নতুন প্লেয়ার যে এখন বিরাট কোহলি খেলতে পারছেন না, কয়েকজন ইনজুরিতে রয়েছেন এবং যার কারণে অনেক নতুন প্লেয়ার সুযোগ পেয়েছে। আমি তো ধরেন গত 2 বছর রেগুলার আমার ইন্ডিয়া স্টার স্পোর্টসে কমেন্ট্রি করা হয়েছে এবং সেখানে তাদের রেগুলার যে রঞ্জি ট্রফির সিরিজের কে কত করছে কী করছে সব খবর, যেহেতু জার্নালিস্টরা থাকে সব খবরগুলো পাচ্ছি। এমনও হনুমান বিহারী কিন্তু অনেক ভালো করছিল এবং আরও অনেক প্লেয়ার রয়েছে যারা ঘরোয়া লিগে অনেক ভালো 200-300 রান করে হয়তো বা দলে সুযোগ পাচ্ছে না, কারণ ভারতের প্লেয়াররাই এরকম, এমন ব্যাটসম্যান রয়েছে, তাদেরকে সরিয়ে যে নতুন প্লেয়াররা আসবে সেই সুযোগটা কিন্তু নেই। আসলে একজনের পেছনে আমার মনে হয় 100 জন ভালো ব্যাটসম্যান দাঁড়িয়ে রয়েছে, যেটা বাংলাদেশের যদি তুলনা করেন এক সাকিবের পেছনে আর সাকিব আছে কিনা, এক মাহমুদুল্লাহর পেছনে আরেকটা মাহমুদুল্লাহ আছে কিনা, বা তামিমের পেছনে আরেকটা তামিম আছে কিনা, আপনি 2 জন পাবেন না। কিন্তু ভারতে কিন্তু একই ক্যাটাগরির প্লেয়ার আপনি কমপক্ষে 50টা 100টা পাবেন, যারা হয়তো বা খেলার সুযোগ পাচ্ছে না এবং লম্বা সময় ধরে আছেন। এবং ওদের কিন্তু আমরা দেখেছি যে রঞ্জি ট্রফি শুরু হয়ে গেছে, তাদের প্রত্যেকটা ম্যাচ কিন্তু টেলিকাস্ট করা হয়, প্রত্যেকটা ম্যাচে খুব ভালোভাবে অ্যানালাইসিস করা হয় এবং
সেই সুযোগগুলো দেওয়া হয় এবং ন্যাশনাল টিম যেই সুযোগ সুবিধা পায় ভারতের, সেই রঞ্জি ট্রফির প্লেয়াররা, সেটা ছেলে বলেন মেয়ে বলেন, সব কিন্তু সমান সুযোগ সুবিধা পায় এবং প্র্যাকটিসের ফ্যাসিলিটি বলেন সব কিছু পায়। এবং যখন আপনি একটা দেশের ক্রিকেটটাই, আপনি যেমন একটা বাংলাদেশে দেখেন সবাই স্কুল কলেজে যাচ্ছে, আপনি ভারতে বহুবার গেছেন নিশ্চয়ই, আর সেখানে দেখবেন যে বিকেল হলেই, সকালে যেমন বাবা মা বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, বিকেল হলে বাবা মা কিন্তু ক্রিকেট একাডেমিতে নিয়ে জেসি, যাচ্ছে। আমার একটা প্রশ্ন, অনেক এটা নিশ্চয়ই দর্শকরাও জানতে চাইবে যে বাংলাদেশে এখন তো আর আমরা কিন্তু মানে বলতে পারবে না হাঁটি হাঁটি পা পা, কিংবা অনেক দিন হয়ে গেছে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমাদের পাইপলাইন কতটুকু আছে, কিংবা আপনি বলছিলেন যে আমাদের এখন ওই রকম তৈরি হয়নি, সেটা কেন তৈরি হয় না? আবার নির্বাচকরা কিংবা আমরা যখন যারা বোর্ডে সংশ্লিষ্ট আছেন তারা আবার বলেন যে পাইপলাইন অনেক প্লেয়ার আছে। তো এই বিষয়টা কেন? পাইপলাইনে প্লেয়ার থাকলে তো নিশ্চয়ই আমরা দেখতাম, কিংবা আসতো ধীরে ধীরে। রাহুল ভাই, আপনি নিজেও কিন্তু বিকেএসপিতে পড়াশোনা করেছেন, আপনি জানেন যে মানে বাংলাদেশের সবাইকে যদি জিজ্ঞেস করেন, 100 জনকে যদি জিজ্ঞেস করেন, 90 জন বা 95 জন বলবে আমি ক্রিকেটার হব। ক্রিকেটার হওয়া মানে যে আমি চাইলাম সেটা না। ক্রিকেটার পড়াশোনা যেমন 1 থেকে শুরু করে কিন্তু আপনার একটা সময় এসে মাস্টার্স পাস করতে হয়, সেরকম ক্রিকেটও কিন্তু ছোটোবেলা থেকে শুরু করে কিন্তু একটা শেখার ব্যাপার। ক্রিকেট শুধু আমি ক্রিকেটার হব, খুব কম আপনি দেখবেন যে মানে কোটিতে হয়তো বা একজন রিয়েল ট্যালেন্ট বের হয় যে হয়তো বা প্র্যাকটিস করেনি বা কোনো একাডেমিতে ক্রিকেট শিখেনি, এসে ভালো ক্রিকেটার হয়েছে। তো সেই ট্রেন্ডটা কিন্তু আমরা এখনও বাংলাদেশে করতে পারিনি। হ্যাঁ, অনেক ছেলে ক্রিকেট খেলে, কিন্তু সেই লেভেলে কতজন খেলে, বা বিকেএসপিতে যেভাবে প্র্যাকটিস হয়, বা দু একটা ক্লাবে যেভাবে প্র্যাকটিস হয়, বা আন্ডার 19-17 যেভাবে প্র্যাকটিস হয়, সেখানে কি আসলে সেইভাবে কি বাইরের কোনো একাডেমিতে প্র্যাকটিস হয়? আপনি তো নিজেও জানেন। সো এই ট্রেন্ডগুলো যদি আমরা না আনতে পারি, ক্রিকেটটাকে যদি আমরা সেই পড়াশোনা যেমন আমাদের রেগুলার করতে হয়, প্রতিদিন আমরা পড়াশোনা করি, ভাত যেরকম খাই, ক্রিকেটটাও কিন্তু আমাদের সেরকম রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর একটু ছোট্ট করে বলতে হবে, যেহেতু আপনি নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন, আমাদের নারী ক্রিকেটের সামনে কি খেলা আছে এবং নারী ক্রিকেটে আমাদের ভবিষ্যৎ কেমন, ছোট্ট করে যদি নারী বলতেন ক্রিকেটের আমরা। ভবিষ্যৎ খুবই ভালো, কারণ এর আগেই আমরা দেখিয়েছি যে আমরা এশিয়া কাপ জিতেছিলাম। বর্তমানে বাংলাদেশ নারী ক্রিকেট টিম কিন্তু ক্যাম্পে আছে 1 মাসের, সো প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। সিলেটে রয়েছে, সেখানে ফিটনেস ট্রেনিং হয়েছে এতদিন, এবং পরশুদিন থেকে ম্যাচ শুরু হবে। সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রয়েছে, সেটাই এখন সবথেকে বড় টার্গেট বাংলাদেশের উপর, কারণ আমরা প্রতিবারই কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলে তারপর খেলতে হয়। যদি কোয়ালিফাইনে খুব স্ট্রং দলের মধ্যে বাংলাদেশই একটা দল, তারপর আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলে আবার কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ খেলতে হয়। কিন্তু নারী ক্রিকেটে আমরা মাঝে মাঝে অভিযোগ শুনি যে তারা আসলে প্রপার টেক কেয়ারটা পাচ্ছে না, এই ধরনের কিন্তু আমরা মিডিয়া আসে, ফিনান্সিয়ালি কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, এটা মানে এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে দেখেন রাহুল ভাই, এই করোনার সময় কিন্তু মাত্র এই মাসে হচ্ছে আমাদের ক্যাম্পটা শুরু হলো। সেই করোনা শুরু হয়েছে কবে, সেই পর্যন্ত সেখান থেকে এই পর্যন্ত নারী ক্রিকেটাররা ঘরে বসে রয়েছে। সো তাদের কোনো প্র্যাকটিস নেই, কোনো ম্যাচ টুর্নামেন্ট তো দূরের কথা, কিন্তু ছেলেদের কথা যদি বলেন, ছেলেদের কিন্তু 2টো ঘরোয়া টুর্নামেন্ট হয়ে গেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ডিউরেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে নারী ক্রিকেটাররা কতটা এখনো আসলে পিছিয়ে রয়েছে বাংলাদেশে। সত্যি আসলে এটা আমরাও ফিল করি। আমরা শেষ করব মার্লিনের গান দিয়ে, কিন্তু তার আগে আমরা দর্শকদের কাছে বিদায় নিয়ে আসব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর জেসি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ক্রিকেট নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে বলতে পারেন। না, দর্শকদের উদ্দেশ্যে একটাই বলা যে বাংলাদেশ টিমের সাথে সবসময় থাকবেন। আমি যেহেতু ক্রিকেট নিয়ে বলছি, মার্লিনের গান নিয়ে না। বাংলাদেশ টিম আমরা অনেক ভালো খেলেছি বিশ্বকাপে, আবার মাঝে মাঝে আফগানিস্তানের সাথে টেস্টও হেরেছি, বাট সব কিছুকে ছাপিয়ে আমরা বাংলাদেশ টিমকে ভালোবাসি এবং সামনে খেলা আমার মনে হয় যে দর্শকরা হয়তো মাঠে গিয়ে উপভোগ করতে পারবে না, কিন্তু আমার মনে হয় এবার রেকর্ড করবে টেলিভিশনের সামনে কত দর্শক বাংলাদেশে খেলা দেখছে। মার্লিন, আপনি কিছু বলেন। আমি জেসিয়াপুর কথা ওরকমই বলবো যে আসলে ক্রিকেটের তো আমি অত কিছু বুঝি না, অত বলতে পারবো না, কিন্তু যেহেতু বিদায় নিতে হচ্ছে, চ্যানেল আইকে ধন্যবাদ, রাহুল ভাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয়ে আলোচনা, সেই বিষয়ে আমি কিছু না জানলেও বাংলাদেশের জন্য শুভকামনা সবসময়, যে সব পর্যায়ে সব পরিস্থিতিতে আমরা আমাদের দেশাত্মবোধ ধরে রাখবো। ধন্যবাদ। বাহ, দর্শক, আপনারা তো অতিথিদের কথা শুনছিলেনই। আমরাও বিদায় নিব, আগামী পর্বে আবারও ফিরে আসব নতুন কোনো অতিথিকে নিয়ে। কিন্তু তার আগে যেহেতু আমাদের মিরপুরে হোম অফ ক্রিকেট আবারও মেতে উঠছে ক্রিকেটে, আমরা মেতে উঠব ক্রিকেটে। 20 ডিসেম্বর প্রথম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, এরপর 2টো টেস্ট রয়েছে আর 3টি ওয়ানডে। আমরা সবাই শুভকামনা জানাই বাংলাদেশ ক্রিকেট দলকে, এবং আমরা চাইব যেন পুরো সিরিজ বাংলাদেশ জিতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে দারুণভাবে ফিরে আসুক আমাদের টাইগাররা।
মার্লিন, আপনার গান দিয়ে আমরা প্রোগ্রাম শেষ সেই করব। গানটাও আমাদের একদম লেজেন্ডারি গান, লাকি এখন স্যারের একটা গান দিয়ে শেষ করব, আমায় দেখো না, কম্পোজিশন লাকি এটা এখন জেসির প্রিয় গান, বোঝা গেছে। হ্যাঁ, জেসি একটা হাসি দিচ্ছে। রিয়েলি এই গানটা কার প্রিয় গান না, এরকম একটা মানুষ খুঁজে সত্যি, দেখাও হ্যাঁ। আমাকে। এটা দারুণ গান। আমায় দেখো না শেষ হবে খেলা এবারের মতো, শেষ হবে খেলা এবারের মতো, মিনতি করে আমাকে হাসি মুখে বিদায় জানা, আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোনায় ফেরে না। ভীষণ সুন্দর।